সাফিউল্লাহ দা, বিধানসভায় যে চিত্র আমরা দেখলাম, মমতা ব্যানার্জি হিন্দুত্বের রাজনীতির বিরোধিতা করছেন এবং তিনি স্পষ্ট এটাও বলছেন যে আমি নিজে ব্রাহ্মণ ঘরের মেয়ে। তো কি মনে হয়, এখানেও তো তোমরা বলছিলে যে সফট হিন্দুত্বের রাজনীতি করছে মমতা ব্যানার্জি জগন্নাথ মন্দির থেকে এই বিষয়গুলো নিয়ে। তো দিল্লিতে কোথাও গিয়ে বলা হচ্ছে যে উগ্র হিন্দুত্ববাদের কাছে যে সফট হিন্দুত্বের হার, অর্থাৎ বিজেপির কাছে আপের হার, সেই বিষয়টা দেখেই কি মমতা ব্যানার্জি তাহলে অন্য স্ট্র্যাটেজি ধরলেন? কারণ বলছেন যে যাদের বিরুদ্ধে এত কথা বলছেন, মানে সংখ্যালঘু সম্প্রদায়ের কথা তিনি বলছেন, তারা যদি রাস্তায় নামে তাহলে কি কোথাও গিয়ে কি এটা এক প্রকার উস্কানি, কি মনে হয়? দেখো, প্রথম কথা হচ্ছে তুমি ঠিকই বলেছো তোমার যে ভাবনা চিন্তা, সে ভাবনা চিন্তা থেকে। তবে পশ্চিমবঙ্গ আর দিল্লির দুটো ডেমোগ্রাফিটা আলাদা। মমতা বন্দ্যোপাধ্যায় খুব সচেতনভাবেই কথাগুলো বলেছেন, কারণ দিল্লিতে যে বিধানসভা কেন্দ্রগুলো আছে, সেই বিধানসভা কেন্দ্রে কতগুলো বিধানসভা কেন্দ্র আছে যেখানে সংখ্যালঘুরা নিয়ন্ত্রক শক্তি হতে পারে। তার তুলনায় পশ্চিমবঙ্গে কিন্তু সংখ্যালঘুরা একটা বড় অংশের নিয়ন্ত্রক শক্তি। মমতা বন্দ্যোপাধ্যায় সেটা খুব ভালো করে জানেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো করে জানেন যে প্রায় 30% যখন সংখ্যালঘুদের এখানে বসবাস, প্রায় 100টার কাছাকাছি বিধানসভা কেন্দ্র তারা নির্ণায়ক শক্তি হিসেবে থাকতে পারে। তো সেই জায়গা থেকে যদি তাকে সেই জায়গাটাকে এনশিওর করতে হয়, তাহলে সে যে রাজনীতি করে আসে বরাবরই তুলনামূলক সাম্প্রদায়িকতার রাজনীতি। অর্থাৎ শুভেন্দুর মতো এরকম 2-4জন ফার্স্টেটেড পলিটিক্যাল জোকাররা যত হিন্দুত্বের রাজনীতির বাজনা বাজিয়ে যাবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে প্যারালালি যেটা সম্ভব হবে, একদিকে সে প্রগতিশীলতার কথা বলবে, নিজেকে দাবি করবে যে আমিও ব্রাহ্মণের মেয়ে, আমাকে হিন্দুত্ব শেখাতে আসছো, উল্টো দিকে একটা এন্টায়ার পশ্চিমবঙ্গে প্রায় 30% যে সংখ্যালঘু মানুষ, যাদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো কনসার্ন নয়, শুধুমাত্র ভোট রাজনীতির জন্য সেই অংশকে উস্কে দেওয়া। দেখছো যে শুভেন্দু এসেছে, শুভেন্দু তোমাদেরকে তাড়াতে চাইছে, বিজেপি তোমাদেরকে আক্রমণ করতে চাইছে, তোমরা সবাই একজোট হয়ে আমার পাশে থাকো। মমতা বন্দ্যোপাধ্যায় বেসিক্যালি সেই রাজনীতি গত 2019 সাল, 18 সাল, 21 সাল এবং 24 সাল করেছে, এবং তার মধ্য দিয়েই বৈতরণী পার হওয়ার চেষ্টা করেছে। এবং বেসিক্যালি তুমি যদি এই বিধানসভায় যে ঘটনাটা ঘটেছে সেদিকে যদি তাকিয়ে দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কী বলতে চেয়েছে। শুভেন্দু অধিকারী যখন বক্তব্য রাখছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জঙ্গি যোগাযোগের কথা বলছে, কতটা মারাত্মক অভিযোগ। একটা স্বাধীন দেশের একটা অঙ্গরাজ্যের নির্বাচিত মুখ্যমন্ত্রীকে তিনি বলছেন জঙ্গি যোগাযোগের কথা। মমতা বন্দ্যোপাধ্যায় একজন পলিটিক্যাল পার্সন, তাই পলিটিক্যালি এই বিষয়টা উত্তর দেওয়া উচিত ছিল। তা না করে তিনি কী বললেন, এই শব্দ শোনার আগে আমার মৃত্যু হওয়া ভালো ছিল। তো ইমোশনের কথাবার্তা, মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে দেবেন, এটা কেন? আসলে শুভেন্দু অধিকারী যে অভিযোগটা তুলেছে, আপনি যদি সেই অভিযোগের যদি কোনো সারবত্তা না থেকে থাকে, আপনি যদি আপনার ইমেজ ক্লিন হয়, আপনার যদি জঙ্গিদের সঙ্গে কোনো সম্পর্ক না থেকে থাকে, তাহলে আপনি স্পষ্ট ভাষায় আপনার অবস্থান ব্যাখ্যা করবেন। এবং আমিও মনে করি যে আমার রাজ্যের একজন মুখ্যমন্ত্রীকে যদি কেউ জঙ্গি বলে দাগিয়ে দেয়, আর সে যদি জঙ্গি না হয়, তাহলে সেই মুখ্যমন্ত্রীর উচিত নিজেকে যেমন প্রমাণ করে এবং উল্টো দিকে গোটা পশ্চিমবঙ্গের মানুষের কাছে ক্লারিফাই করা, যাকে তার বিরুদ্ধে যারা মিথ্যে অভিযোগগুলো, তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করা। তা না করে তিনি কি বললেন, তিনি বললেন এই সময় ইমোশনাল কথাবার্তার সঙ্গে সঙ্গে তিনি বললেন যে আমি প্রধানমন্ত্রীকে জানাবো। এখানে তো বোঝা যায় যে নরেন্দ্র মোদীর প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থা অনেক বেশি, এবং তিনি জানেন যে তিনি যদি নরেন্দ্র মোদীকে গিয়ে বলেন, তাহলে নরেন্দ্র মোদী একটু শুভেন্দু অধিকারীকে একটু বকে দেবে, কেন তুমি দিদির জন্য এই সমস্ত কথাবার্তা বলছো। এটা আবার একটা বিষয়। আবার উল্টো দিকে শুভেন্দু অধিকারী বলছেন যে আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে অভিযোগ জানাবো যে আমাকে মুখ্যমন্ত্রী হুমকি দিয়েছে। মুখ্যমন্ত্রী হুমকি দেয়নি, মুখ্যমন্ত্রী তুলনামূলক সাম্প্রদায়িকতার রাজনীতিটা করেছে। যে মুখ্যমন্ত্রী বলেছেন যে তুমি যাদের বিরুদ্ধে এত কথা বলছো, তারা যদি রাস্তায় নামে তাহলে তুমি পার পাবে। তো আসলে তো উস্কানির রাজনীতি। কিন্তু এই যে ঘটনার সূত্রপাতটা কী নিয়ে, বাজেট পেশ হয়েছে, বাজেট পেশের পরে বাজেট নিয়ে আলাপ আলোচনা হওয়ার বিষয়গুলো ছিল, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে কথাবার্তা না বলে একদিকে মুখ্যমন্ত্রী আর একদিকে বিরোধী দলনেতা দুজনে শুরু করলো সার্কাস, পলিটিক্যাল জোকারি। তারা শুরু করলো একে অপরে হিন্দু মুসলমানের রাজনীতি। কিন্তু এই বিধানসভায় যে বাজেটটা পেশ হয়েছে, আমরা তো খুবই স্পষ্ট ভাষায় বলছি, এই বাজেট নিয়ে আলোচনাটা কেন হলো না? আমরা তো বলতে পারতাম যে গত 13-14 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে শাসন, সেই শাসনে পশ্চিমবঙ্গে একটা নতুন কোনো বড় উল্লেখযোগ্য শিল্প গড়ে উঠেছে, যে শিল্পের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের যুব সমাজ কাজ পেয়েছে, সেই কথাগুলো আসতে পারতো বিধানসভার ভিতরে। আসতে পারতো যে গত 13-14 বছরে যে শিক্ষা বাজেটে সামান্য একটু ব্যয় বরাদ্দ বাড়িয়েছে, কিন্তু এই 13-14 বছরে যে পরিকাঠামোর অভাবে অজস্র শিক্ষা প্রতিষ্ঠানগুলো উঠে যাচ্ছে।
8,000-এর বেশি সরকারি স্কুলকে বন্ধ করবার একটা চক্রান্ত শুরু হয়েছে। আবার উল্টো দিকে যখন দেখা যাচ্ছে যে গ্রাম উন্নয়ন খাতের কথা বলছে, পঞ্চায়েতি রাজের কথা বলছে, যেখানে অনেক বেশি বরাদ্দর পরিমাণ বাড়িয়েছে, কিন্তু সেই বরাদ্দর টাকাটা কি মানুষ বেনিফিশিয়ারি হবে? তৃণমূলের প্রশাসন তো জনমুখী নয়, তৃণমূলের নিচুতলার পঞ্চায়েত স্তর হচ্ছে করাপ্টেড, দুর্নীতিগ্রস্ত, চোর, এবং তাদের সঙ্গে প্রশাসনের একাংশ যোগসাজশে আসলে এই যে বরাদ্দ বেড়েছে, যে বরাদ্দটা আসলে হবে কি পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের উপরে মাথাপিছু যে ঋণের বোঝা, সেই ঋণের বোঝা বাড়বে। কিন্তু শুভেন্দু অধিকারীরা সংসদীয় গণতন্ত্রে মানুষের ভোট নিয়ে যে বিধানসভায় বিরোধী দল হিসেবে স্বীকৃতি পেয়েছিল, এই কথাগুলো বিধানসভায় বলা তাদের কাজ ছিল, কিন্তু এই কথাগুলো বলবেন না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে অর্থনৈতিক বিষয়ে উন্নয়নের মাপকাঠিতে প্রশ্ন করবার অধিকারও তাদের নেই, কারণ গোটা দেশ জুড়ে তারা একই রকমভাবে দেশটাকে ডুবাচ্ছে। তাই তারা সেই যে একই খেলা নির্বাচন আসতে যেটা করে, যে ধর্মের নামে খেলা, ধর্মের কারবারিদের খেলা, মমতা বন্দ্যোপাধ্যায় এখানে স্পেসিফিক তার যেটা খুব অ্যাডভান্টেজের জায়গা, যে অ্যাডভান্টেজের মধ্যে 21-এর নির্বাচন পার করেছে, 19-এর নির্বাচন পার করেছে, এই লাস্ট 24-এর নির্বাচনে পার করেছে, যে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে একদম ফিক্সড ভোট ব্যাংক হিসেবে এটাকে সিকিওর করে রাখা, এবং শুভেন্দু এবং বিজেপির ভয় দেখিয়ে। আর উল্টো দিকে পশ্চিমবঙ্গের যে নিজস্ব সংস্কৃতি, নিজস্ব যে কালচার আছে, সেই কালচারের মধ্যে প্রগতিশীলতা আছে, যে কালচারের সঙ্গে হিন্দু মুসলমানের রাজনীতি যায় না, যে কালচারের সঙ্গে শুভেন্দু অধিকারীদের রাজনীতি যায় না, সেই কালচারের ভোটটাকে এনশিওর করলে মমতা বন্দ্যোপাধ্যায় আবার ড্যাং ড্যাং করে জিতবেন। এই তুলনামূলক সাম্প্রদায়িকতার রাজনীতিটা করছেন। কিন্তু পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ কী হবে? পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কাছে আমার বিনম্র আবেদন, যে 2015 সাল থেকে 2024 সাল পর্যন্ত 8 বার BGBS সামিট হয়েছে, সরকারের যে শিল্প সম্মেলন করেছে, জনগণের কোটি কোটি টাকা খরচ করে সেখানে হয়েছে। প্রতি বছর বলা হয়েছে যে লক্ষ কোটি টাকা বিনিয়োগ হয়েছে, লক্ষ লক্ষ কর্মসংস্থান হবে। বাংলার মানুষকে মিলিয়ে দেখতে হবে, বাংলার মানুষকে মিলিয়ে দেখতে হবে যে 100 দিনের কাজের টাকা কেন বন্ধ যদি দিল্লি করে থাকে, কেন বন্ধ করেছে? দুর্নীতিতে শাস্তিটা কোথায়? শাস্তিটা হলো না। এবং উল্টো দিকে দাঁড়িয়ে থেকে যে কথাটা বলবার খুব স্পষ্ট ভাষায়, ওই কালীঘাটের কাকু যে খুব স্পষ্ট ভাষায় বলতো যে আমার সাহেবকে কেউ ছুঁতে পারবে না, কিন্তু সাহেবকে ছোঁয়া তো অনেক দূরের কথা, কালীঘাটের কাকু কিন্তু বেল পেয়ে বাইরে বেরিয়ে এসছে। তাহলে শুভেন্দু অধিকারীদের আগে আনসার দেওয়া উচিত, যে শুভেন্দু অধিকারীরা হাউ হাউ করে গোটা রাজ্য জুড়ে চিৎকার করে বলেছিল যে বিজেপিকে ভোট দিলে CBI ED দিয়ে সব চোর দুর্নীতিগ্রস্তদের সাজা দেবো, লিপস অ্যান্ড বাউন্সের তথ্য সামনে আসবে, ওই ভাইপো তোলাবাজ এসব বলে বাজার গরম করেছিল। সেই শুভেন্দু অধিকারীদের আজকে এইটাকে উত্তর দেওয়া উচিত, কেন চোরেরা প্রতিদিন জেল থেকে বেরিয়ে বেল পেয়ে যাচ্ছে, আর তোমরা শুধু হিন্দু মুসলিমের রাজনীতি করে মানুষকে ওই শব্দগুলোকে ভুলিয়ে দিতে চাইছো। পশ্চিমবঙ্গের মানুষ ভুলবে না, কারণ এই আরজি করের ঘটনার মধ্য দিয়েও একটা জিনিস প্রমাণ হয়েছে, যে CBI তার সঠিক মেরুদণ্ড সোজা রেখে যে তদন্ত, সেই তদন্ত করতে পারছে না, এবং একের পর এক দুর্নীতির তদন্তগুলোতেই যে মেরুদণ্ড সোজা রাখা দরকার, সেই মেরুদণ্ড সোজা রেখে তদন্ত করতে পারছে না। এই তুমি সেটিংয়ের কথাই বলো, আর RSS-এর দুটো শাখার কথাই বলো, যাই বলো আর তাই বলো না কেন, দিল্লির সরকার এবং দিল্লির সরকারকে যারা পরিচালনা করে, এই মোহন ভাগবতরা মমতা বন্দ্যোপাধ্যায়কে বিপদে ফেলতে চাইছে না। তাই মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে রাজনীতিতে প্রাসঙ্গিক রাখার জন্য ওই বিধানসভা থেকে তাদেরকে সাসপেন্ড বা বয়কটের নাটকটা যেটা করেছে, আসলে হিন্দুত্বের রাজনীতিটাও বেঁচে থাকুক, তবেই তার সংখ্যালঘু ভোটটা কনসলিডেট হবে। আসলে এই রাজনীতি ওরা করতে চাইছে। আচ্ছা সফিউল্লাহ, এর আগেও আমরা এই বিষয় নিয়ে আলোচনা করেছি যে মন্দির মসজিদের রাজনীতি যেভাবে এক প্রকার উত্থান হচ্ছে এই বাংলার বুকে, ধর্মীয় মেরুকরণ হচ্ছে রাজনীতিতে, তো সেই রাজনীতির মানে কাউন্টার কিভাবে বামেরা করবে? এখন তো বিধানসভাতেও যেখানে বাজেট নিয়ে আলোচনার জায়গায় দেখা যাচ্ছে যে হিন্দুত্বের রাজনীতির বিরোধিতা নিয়ে মুখ্যমন্ত্রী বেশি সরব, যে রুজি রুটির প্রশ্ন বারবার তোমরা তোলো, সেই প্রশ্নে কিভাবে তোমরা উত্থাপন করবে? কারণ আলটিমেটলি বিধানসভায় প্রশ্ন রাখার জায়গা তো নেই এখন। দেখো, একথা তো ঠিক যে বিধানসভার অভ্যন্তরে যখন বামপন্থীরা শূন্য থাকলে কি হয় বিধানসভাতে, সেটা এই গত 4 বছরে পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু উপলব্ধি করেছে। কারণ এই বিধানসভাতে চাকরির প্রসঙ্গগুলো, শিক্ষার প্রসঙ্গগুলো, কর্মসংস্থানের প্রসঙ্গগুলো, এই প্রসঙ্গগুলো কিন্তু গত 4 বছরে বিধানসভায় আসেনি। এবং বিধানসভার যে সমস্ত বক্তব্যের লিস্ট তালিকাগুলি তুমি যদি চেক করে দেখো, যে এই দুই পক্ষের মধ্য থেকে পশ্চিমবঙ্গের প্রকৃত আর্থিক, সামাজিক, শিক্ষার যে উন্নয়ন, সেই বিষয়গুলো আলোচনা আসেনি। এটা হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষ উপলব্ধি করছেন যে বিধানসভায় বামপন্থীরা শূন্য থাকলে কি হয়। এবার উল্টো দিকে এটা ঠিক যে বিধানসভায় যখন আমরা শূন্য হই, বিধানসভায় আওয়াজগুলো যেমন আমরা তুলতে পারি না। উল্টো দিকে যখন আমরা গ্রাম বাংলার রাস্তাতে
রাস্তাতে, রাজপথে, মিটিংয়ে, মিছিলে যখন এই কথাগুলো বলছি, কিন্তু নির্বাচনে আমরা বারে বারে কী বলবো একদম পর্যদুস্ত হচ্ছে, আমাদের প্রার্থীদের বেশিরভাগটাই জামানত চলে যাচ্ছে। অর্থাৎ তাহলে কি যে প্রশ্নগুলো উঠে আসছে, যে প্রশ্নগুলো যে মানুষ কি তাহলে আমাদেরকে গ্রহণ করছে না, বা মানুষ কি আমাদের কথা শুনতে চাইছে না? দেখো, আমি একটা কথা বলবো, পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে পশ্চিমবঙ্গে তো বহুজন মুখ্যমন্ত্রী হয়েছেন, আগামী দিনে আরও অনেকে মুখ্যমন্ত্রী হবেন, অনেকেই মন্ত্রী হবেন। ইতিহাস কতজন মুখ্যমন্ত্রীকে বা কতজন নেতাকে মনে রাখবে সেটা ইতিহাস উত্তর দেবে, কিন্তু ইতিহাস নিশ্চিতভাবে এটা মনে রাখবে যে সময় পশ্চিমবঙ্গে বিধানসভায় 2/3 কাছাকাছি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় শাসন ক্ষমতা চালিয়েছিল, ঠিক সেই সময় প্রায় 77টা আসন নিয়ে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিরোধী দল হিসেবে আসন নিয়েছিল। ঠিক সেই সময় শাসক পশ্চিমবঙ্গের জনগণের জন্য ন্যায় বিচার এনে দিতে পারেনি, আর বিরোধী হিসেবে যাদের দায়িত্ব ছিল তারা বিধানসভা এবং বিধানসভার বাইরে কখনো পশ্চিমবঙ্গের জনগণের কথা তুলতে পারেনি। শুধুমাত্র নিজেদের রাজনৈতিক পারপাস সার্ভ করবার জন্য হিন্দু মুসলিমের রাজনীতি, মন্দির মসজিদের রাজনীতি করে গেছে। সেই সময় শূন্য হতে পারে, কোনো মিটিংয়ে 5টা লোক হতে পারে, কোনো মিছিলে 10টা মানুষ হতে পারে, এক পাড়ার মোড়ে কোনো একটা চায়ের দোকানের সামনে লাল পতাকার মানুষগুলোও বারে বারে বলেছে যে পশ্চিমবঙ্গের মানুষের খালি হাতে কাজ নেই, যারা সুদূর দক্ষিণ ভারতে চলে যাচ্ছে কাজের জন্য তাদের কাজের ব্যবস্থাটা এই রাজ্যে হোক, ভুখা পেটে যাদের ভাত নেই তাদের ভাতের ব্যবস্থাটা এই রাজ্যে হোক, এবং রাজ্যের শিল্প গড়ে উঠুক, রাজ্যের শিক্ষার মান উন্নয়ন হোক, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি হোক, রাজ্যের দুর্নীতিগ্রস্ত সব নেতারা জেলে থাকুক, আর চাকরির দাবিতে কেউ ধর্মতলার রাস্তায় কেউ অনশন অবস্থানে না বসে থাকুক। এটা ইতিহাসে মনে রাখবে বলে আমি বিশ্বাস করি, এবং পশ্চিমবঙ্গের মানুষ এই ইতিহাসকেই বারে বারে ফিরিয়ে আনবে।